সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের দেখো একদম সর্বশেষ যে অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। ওকে, সর্বশেষ অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, এই অধ্যায়ের আজকে ক্লাসটা শুরু। দেখো 242 পৃষ্ঠা থেকে 242 পৃষ্ঠা থেকে আজকের ক্লাসটা। তো দেখো এই যে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায় তোমাদের বোঝানোর জন্য প্রথমে কি করা হয়েছে, যে ক্লাসে একটা স্যার ঘোষণা দিল যে তোমরা কি কি খেলাধুলা পছন্দ করো এবং খেলাধুলার জন্য দেখো এই যে খেলাধুলার সরঞ্জাম কিনবে। ওকে, খেলাধুলার সরঞ্জাম কিনবে, তো এক একজনের এক একটা পছন্দ থাকতে পারে। তো সেই হিসেবে দেখো আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের এখানে বোঝা দিচ্ছি। কি বলছে, যে স্যার তোমাদেরকে হাত তুলতে বলল, তখন ক্রিকেট খেলা পছন্দ করে এরকম 10 জন হাত তুলছে। দেখো এই যে 10 জন হাত তুললো, 10 জন হাত তুললো। কখন দেখি ক্রিকেট সেট এর জন্য কতজন তোমরা হাত তুলবে ক্রিকেট খেলার জন্য? ওকে, তখন 10 জন। এই যে দেখো 1 2, তখন 10টা স্টার দিয়ে বোঝানো হলো যে 10 জন এখানে ক্রিকেট খেলা পছন্দ করে। 1 2 3 4 5 6 7 8 9, যদি এখানে 9 কিন্তু বলছে 10 জন। সো 10টা হওয়ার কথা এরকম করে। তারপরে কোশ্চেন করলো স্যার যে ফুটবল কতজন পছন্দ করো? তখন দেখা গেল কয়জন, দেখো তখন হাত তুলছে কয়জন, 1 2 3 4 5 6 7 জন, এরকম 7 জন হাত তুলছে হয়তো। এই যে এখানে ফুটবল, যদি সংখ্যাটা দেয়া নাই। তারপরে এভাবে আরো দড়ি লাফ কতজন পছন্দ করে? তখন দেখা গেছে 4 জন হাত তুলছে, 4টা স্টার দেওয়া হয়েছে। তারপর লুডো কয়জন পছন্দ করে? এর জন্য এই যে 6 জন হাত তুলেছে, 6টা স্টার দেওয়া হয়েছে। তারপরে দাবা খেলা 3 জন হাত তুলেছে এবং ব্যাডমিন্টন 2 জন হাত তুলেছে। এভাবে দেখো, এভাবে মানে একটা ক্লাসের কতজন স্টুডেন্ট কোন কোন খেলার সরঞ্জাম কিনতে বলেছে সেগুলো এখানে দেখানো হয়েছে। ওকে, সো তারপরে দেখো আমরা এই তথ্য ইনফরমেশন থেকে আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা বুঝতে পারলাম এখান থেকে। দেখো এই যে চিত্র থেকে দেখতে পাচ্ছি যে সব থেকে ক্রিকেট খেলা বেশি স্টুডেন্ট পছন্দ করে, ক্রিকেটের সরঞ্জাম এই জন্য বেশি স্টুডেন্ট কিনতে চাচ্ছে। তারপরে দ্বিতীয় অবস্থানে আছে ফুটবল, তারপর তৃতীয় অবস্থানে আছে লুডো। ওকে, সো এগুলো আমরা জাস্ট চিত্র থেকেই বুঝতে পারবো। সো এইগুলো করার জন্যই আসলে এই তথ্য ইনফরমেশন কেন জানা লাগতেছে, এগুলো তোমাদের বোঝানোর জন্য জাস্ট এগুলো দেওয়া হয়েছে। তারপরে দেখো তোমরা একটু পড়লেই হবে, এখানে দেখো তোমাদের আছে এগুলো কি, যে এই ইনফরমেশন বা তথ্যগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে এক হচ্ছে গুণগত, আর 2 নম্বর হচ্ছে পরিমাণগত। ওকে, 1 গুণগত, 2 পরিমাণগত। তো গুণগত কোনগুলো, মানে তোমার নাম কি, নাম বললে তুমি কোন, তোমার দেশের নাম কি, এগুলো হচ্ছে গুণবাচক। নাম বা রং বা কোন কোন তোমার পছন্দের কালার কোনগুলো, এগুলো গুণবাচক। আর পরিমাণগত কি, যেখানে একটা সংখ্যা থাকবে। ওকে, পরিমাণ হচ্ছে যেখানে তোমাদের একটা সংখ্যা থাকবে, সবকিছুর সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে, সেগুলো হবে পরিমাণগত। ওকে, যেমন দেখো এই যেখানে আছে, দেখো তোমাদের পরিমাণগত তথ্যকে গাণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে। যেমন ফুটবল বা ক্রিকেট খেলাকে পছন্দ করছে কয়জন? 10 জন। সাপোজ 10 জন ফুটবল ক্রিকেট খেলাকে পছন্দ করছে, তাহলে এই যে 10 একটা সংখ্যা। তারপরে দেখলাম যে ফুটবল পছন্দ করতে মনে করো 7 জন, সুতরাং 7 একটা সংখ্যা। এগুলো পরিমাণগত। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো এখানে তোমাদের বলছে যে 7.1 নং শক্তির যে প্রকার তথ্য আছে বলে মনে করো, তার বাম পাশের ঘরে টিক চিহ্ন দাও। তাহলে বাম পাশের ঘরে আমরা টিক চিহ্ন দিতে, সেখানে যেহেতু সংখ্যা বুঝাইছে সবগুলো, তাহলে পরিমাণগত আমরা দিতে পারি। ওকে, এবং গুণগত যে ইনফরমেশন, গুণগত যে তথ্যগুলো থাকে সেগুলোকে পরবর্তীতে আমরা পরিমাণগত তথ্য হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমরা মনে করো 100 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে, আমরা ফার্স্টে বললাম যে তোমার গ্রাম কোথায়, একজন মানে 10টা হয়তো গ্রামে 10 জন মানে সবাই বসবাস করে, গ্রামের নাম বলছে, এগুলো হচ্ছে গুণগত। কিন্তু আমরা তথ্য যখন আমরা নিব যে একই মানে সব থেকে কম গ্রামে বেশি সংখ্যক মানুষ স্টুডেন্ট বসবাস করে, এভাবে যখন আমরা প্রত্যেকটা গ্রামে আবার কতজন করে মানুষ আছে কাউন্ট করব, তখন সেগুলো কিন্তু আবার পরিমাণগত হয়ে যাবে। সো এই বিষয়গুলো তোমরা বুঝবে এই অধ্যায়টা ভালো মতো শেষ করার পরে, কিন্তু মোটামুটি তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা আরো আগাই, সামনে আগালে ইনশাল্লাহ তারপরে তোমরা আরো বুঝতে পারবে। সো দেখো ইনফরমেশন বা তথ্যকে
দুই ভাগে ভাগ করছে, যে গুণগত বর্ণনামূলক আর পরিমাণগত সংখ্যাসূচক। দেখো এটা এই যে সংখ্যাসূচক, পরিমাণগত মানে কি সংখ্যাসূচক, আর গুণগত মানে বর্ণনামূলক। সো এগুলো তোমরা আরেকটু ক্লাস করলে বুঝতে পারবে। তারপরে পরিমাণগত এই সংখ্যাসূচককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে বিচ্ছিন্ন, এক হচ্ছে কি বিচ্ছিন্ন বা ডিসক্রিট, আর দুই হচ্ছে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। ঠিক আছে, সো তোমাদের সবথেকে বেশি দরকার হবে এই ডিসক্রিট এবং কন্টিনিউয়াস এই বিষয়গুলো জানা। এবং তোমাদের বইতে অধিকাংশ আলোচনা কিন্তু এই পরিমাণগত অর্থাৎ সংখ্যাসূচক যে তথ্য, এটা নিয়েই তোমাদের বইতে সম্পূর্ণ আলোচনা। সুতরাং চলো আমরা সামনে আগাই। তারপরে তোমাকে এখানে তাহলে এখন বুঝতে হবে তোমাকে ডিসক্রিট তথ্য কোনগুলো আর কন্টিনিউয়াস তথ্য কোনগুলো। ওকে, দেখো আমি তোমাদেরকে বলি। ডিসক্রিট বা বিচ্ছিন্ন তথ্য হচ্ছে যেগুলো, মনে করো আমি উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে, যে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, স্টুডেন্টের মধ্যে কয়টা ছেলে এবং কয়টা মেয়ে। মনে করো একটা ক্লাসে যদি স্টুডেন্ট থাকে 20 জন, 20 জনের মধ্যে মনে করো 12 জন ছেলে 8 জন মেয়ে, তাহলে এই যে সংখ্যাটা, এইগুলো হচ্ছে যখন মানুষ কোনো কিছু সংখ্যা বোঝাচ্ছে তখন এগুলো হচ্ছে বিচ্ছিন্ন। কেন? দেখো সেখানে হয় 12 জন ছেলে 8 জন মেয়ে, অথবা 11 জন ছেলে 9 জন মেয়ে এরকম, কিন্তু 9.5 জন মেয়ে এরকম কখনো হবে, বা 9 পয়েন্ট সামথিং কোনো কিছু, মানে কোনো সংখ্যা আমরা প্রকাশ করতে পারবো এই সংখ্যাগুলো? যদি এটা প্রকাশ করতে না পারি পয়েন্ট আকারে, যে কোনো পয়েন্ট দিয়ে যখন প্রকাশ করতে পারবো না, সেটা হবে বিচ্ছিন্ন বা ডিসক্রিট। ঠিক আছে, কতজন যখন একটা সংখ্যা প্রকাশ করব তখন হয়ে যাবে এটা ডিসক্রিট। আর অবিচ্ছিন্ন কি? দেখো অবিচ্ছিন্ন, আমি বললাম যে এখন বর্তমানে তাপমাত্রা কত, তো তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি, 25.5 ডিগ্রি সেলসিয়াস, 25 ঠিক আছে 25.6, তারপর এরকম পয়েন্ট আকারে যখন যে কোনো কিছু আমরা প্রকাশ করতে পারবো সেটা হবে অবিচ্ছিন্ন তথ্য। অর্থাৎ যেগুলো সব ধরনের মান নিতে পারে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন তথ্য। ঠিক আছে, এগুলো আরো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। বা তোমার কাছে মনে করো কত টাকা আছে, টাকা পয়সা আকারও থাকতে পারে, সব কিছুই যখন এই পয়েন্ট আকারও যদি নেয় তাহলে হবে অবিচ্ছিন্ন, আর যেগুলো পয়েন্ট নিতে পারবে না সেগুলো হবে ডিসক্রিট। ওকে, মেইন হচ্ছে পার্থক্য এখানে এতটুকুই। সো তোমাকে এখানে দেখো বলছে যে বিচ্ছিন্ন তথ্য 3টা তথ্য লিখতে বলছে। যেমন এখানে কিন্তু আছে তোমার স্কুলের মোট সিঁড়ির সংখ্যা, তো সিঁড়ির সংখ্যা হয় মনে করো কয়টা হতে পারে, 100 হতে পারে, 101 অথবা 99, এর মাঝখানে কিন্তু 99.5, 99.6 এরকম কিন্তু হবে না। ঠিক আছে, সো 3টি বিচ্ছিন্ন তথ্যের উদাহরণ এখন তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারো। দেখো তোমার স্কুলের সিঁড়ির সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, এগুলো কিন্তু কি বিচ্ছিন্ন। ঠিক আছে, আমি যেটা বললাম যে যেগুলো পয়েন্ট আকারে কোনো মান নিতে পারবে না সেগুলোই বিচ্ছিন্ন। তারপরে অবিচ্ছিন্ন, তারপরে দেখো এই যে অবিচ্ছিন্ন তথ্যের উদাহরণ এখন তোমাদেরকে দিতে হবে। যেমন গাছের উচ্চতা, একজনের উচ্চতা, অথবা আমাদের উচ্চতা যখন আমরা মাপি তখন কত, আমরা মনে করো সেন্টিমিটারে নিয়ে যাই। ঠিক আছে, কয় ফুট, কত ইঞ্চিতে নিয়ে যাই। সো উচ্চতা অল্প অল্প যে কোনো একটা গাছ কি করে আস্তে 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 বড় হয়। সুতরাং এগুলো সব ধরনের মান নিচ্ছে, এগুলো হবে বিচ্ছিন্ন। তারপর গত 5 বছর বাংলাদেশে ধানের উৎপাদনের পরিমাণ কত কেজি, কত গ্রাম, সব কিন্তু হচ্ছে, এগুলো মানে পয়েন্ট আকারে সব মান নিতে পারে। সুতরাং এগুলো হবে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। এরকম তোমার আশপাশে আরো কয়েকটা, তুমি কিন্তু 3টা কেন, তুমি ইচ্ছা করলে 10টা 20টাও লিখতে পারবে। সো এটা খুবই সহজে তুমি এই 3টা লিখতে পারবে, তোমরা যদি আরেকটু সামনে আগাও। দেখো এখানে যদি পড়তে থাকো, যেমন এখানে এগুলো তোমরা পারবে। তোমার নাম, একটা নাম কি, এই তথ্য কি গুণগত। ঠিক আছে, নাম হচ্ছে গুণগত, তুমি নাম লিখলা। তোমার বয়স কত, বয়স একটা সংখ্যা দিলা, এখানে যখন সংখ্যা দিবা মনে করো কত, 20 বছর তোমার বয়স সাপোজ, তাহলে এই যে 20 এটা একটা সংখ্যা। সুতরাং এটা কি পরিমাণগত তথ্য। ওকে, এবং এটা এই সময়, এটা যেহেতু সময়, দেখো সময় এটা যদি শুধুমাত্র বছরে আমরা রাখি, শুধু যখন আমরা বছরে রাখবো তখন কিন্তু এটা তখন হবে বিচ্ছিন্ন। প্রত্যেকের শুধু বয়সটা যদি শুধু বছরে রাখে, আর যদি একদম সেকেন্ডে হিসাব করে যে কয় বছর কয় মাস একদম সেকেন্ড, তখন কিন্তু এটা আবার অবিচ্ছিন্ন হয়ে যাবে। একদম সেকেন্ড টু সেকেন্ড সবকিছু যখন নেব। ঠিক আছে, কোন শ্রেণীতে পড়ো, যখন তোমরা কোন শ্রেণীতে পড়ো,
তখন বলবে এটা। তাহলে ক্লাস 6 ক্লাস 7 এগুলো নাম বোঝাচ্ছে, সুতরাং এটা তখন হয়ে যাবে গুণগত। তোমার স্কুলে প্রতিষ্ঠা সাল, কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছে এগুলো লিখবা। সো এগুলো সবগুলোই তোমরা পারবে আস্তে আস্তে। দেখো তোমার উচ্চতা এটা কি হবে, উচ্চতা কিন্তু এটা কি হবে পরিমাণগত, ঠিক আছে, এবং এটা কন্টিনিউয়াস। তারপর তোমার পরিবারের সদস্য সংখ্যা এটা হয়ে যাবে কি সংখ্যা, যেহেতু এটা বিচ্ছিন্ন হবে। তোমার বাসায় গত মাসে বিদ্যুৎ বিল কত টাকা আসছে সেটাও কি হয়ে যাবে, এটা পয়েন্টে আসতে পারে, মানে কি বলে, এটা অবিচ্ছিন্ন হতে পারে। গত মাসে কত কেজি চাল কিনা হয়েছে, পরিমাণ যেহেতু এটা অবিচ্ছিন্ন। তোমার ঘরে বইয়ের সংখ্যা বিচ্ছিন্ন, কারণ বইয়ের সংখ্যা যেহেতু হয় 5টা 10টা, এর মাঝখানে থাকবে না। সো এভাবে আমরা করে ফেললাম। তারপরে কি আছে তোমাদের, দেখো যে একক কাজ আছে, এটা তেমন কিছুই না, এইগুলো তোমরা এমনি পারবে, পরে গুলো দেখলে পরে হয়ে যাবে। দেখো দলগত কাজ। তারপরে তোমাদের এই যে রেখা চিত্র, আয়ত লেখ, পাই চিত্র, এগুলো নিয়ে ইনশাল্লাহ দেখো আলোচনা করতেছি। তথ্য উপস্থাপন কিভাবে করতে হয়। তথ্য উপস্থাপন এইভাবে আমরা করতে পারি যে আমরা হয় সেটাকে পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, আয়ত লেখের মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তারপর তোমাদের আছে কি গণসংখ্যা নিবেশন সারণী। এইগুলো তৈরি করার পর আমরা তথ্য কিভাবে উপস্থাপন করা যায় সেটাও আমরা দেখে দেবো ইনশাল্লাহ। দেখো তাহলে গণসংখ্যা নিবেশন সারণী আমরা কিভাবে তৈরি করব। দেখো টালি চিহ্ন দিয়ে, এই টালি চিহ্ন দিয়ে এটা তোমরা আশা করি ক্লাস 6ও কিন্তু এটা ছিল। তো টালি চিহ্ন দিয়ে আমি আবার দেখাই দিব। দেখো এখানে আছে যে একটা ক্লাসে 40 জন শিক্ষার্থী, কতজন, 40 জন শিক্ষার্থী। খাবারের পছন্দ, যেমন ভাত পছন্দ করে কতজন, রুটি পছন্দ করে কতজন, চা বিস্কুট কতজন পছন্দ করে। তো এখানে একজন হাত তোলা হয়েছে, যে মানে মনে করো 1 রোল 2 রোল 3 রোল এরকম করে হাত তোলা হলো, মানে হাত তুলতে বলা হলো যে তোমরা কে কে ভাত রুটি বিস্কুট পছন্দ করো। তো 1 রোলকে কোশ্চেন করলে সে বললো যে আমি ভাত পছন্দ করি, তাহলে এখানে একটা টান দেওয়া হলো। 2 নম্বর রোলকে কোশ্চেন করলে সে বললো যে আমি রুটি পছন্দ করি, তাহলে এইখানে একটা টান দেওয়া হবে। 3 নম্বর স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা, সে যদি বলে ভাত পছন্দ করে, তাহলে আবার এইখানে টান দেওয়া হবে। এরকম করে করে টালি চিহ্নগুলো দেওয়া হয়েছে। দেওয়ার পর দেখো আমরা 5টা করে যদি ধরি, এখানে 5টা 10টা 15টা 16টা, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত, 16। এই হলো গণসংখ্যা। রুটি পছন্দ করে দেখো কয়টা, 5 10 15 16 17 জন হচ্ছে রুটি পছন্দ করে। আর বিস্কুট পছন্দ করে কয়জন, চা বিস্কুট, 5 আর 2 কত, 7 জন, এই 7 জন, তাহলে টোটাল কত হলো, 40 জন। এভাবে তাহলে টালি চিহ্ন কিভাবে দেয় সেগুলো, মানে সেটাই কিন্তু একদম শুরু থেকে তোমাদেরকে বোঝানো হচ্ছে। সো প্রথমে টালিটা চিহ্ন এইভাবে একটু বাঁকা করে, একটা দেওয়া হবে, 2টা, তারপর দেখো 3টা, তারপর এরকম করে 4টার পর 5টার জায়গায় 4টা হওয়ার পর একটা এই দিক থেকে মানে টান দিলে 5টা হয়ে যাবে, ঠিক আছে। এভাবে 5টা হবে। দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 4টার পর 5টাটা এইভাবে দিব, ক্রস দিকে একটা দিলে তখন এভাবে আমরা টালি চিহ্ন করে দিব। সো এগুলো কিন্তু আমার মনে হয় তোমাদের কঠিন কিছু হবে না। এই যে যখন 4টা 1টা 2টা 3টা 4টা এইদিকে দেবো, আর একটা দেবো এইদিকে, তাহলে 5টা হয়ে গেছে। এভাবে জাস্ট টালি চিহ্নটা কিভাবে দেওয়া হয় এটাই তোমাদের বুঝানো, আর এখানে আর কিছুই না, ঠিক আছে। সো এরপরে দেখো যে 60 জন শ্রমিকের ঘন্টা মজুরির টাকা নিচে দেওয়া হলো, টালি চিহ্ন দিয়ে এটা নির্ণয় করতে হবে। সো এটা যেহেতু একটা বড় অঙ্ক, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এটা আবার শুরু করব। আজকে 250 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা জাস্ট সাধারণ আলোচনা করলাম। পরবর্তী ক্লাস করলে তোমরা এই ক্লাসটা আরো ভালো মতো বুঝতে পারবে। সো আজকে ক্লাসটা এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। সকলকে ধন্যবাদ।